আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আজকে আমি তোমাদের নিকট আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে কিন্তু এই চ্যাপ্টারে আমরা 4টি ক্লাস নিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারে আমাদের 5ম ক্লাস। তো আজকে মূলত আমরা আলোচনা করব আর্দ্রতা নিয়ে। তো এই আর্দ্রতা বিষয়টা হচ্ছে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ বোর্ড প্রশ্ন হয়। সুতরাং আর্দ্রতাকে আমরা 2টা অংশে বিভক্ত করেছি, অর্থাৎ 2টা ক্লাসে বিভক্ত করেছি। আজকে আমরা এই যে আর্দ্রতা পড়ব, আর্দ্রতার পার্ট 1 নিয়ে আলোচনা করব। অবশ্যই আগামী পর্বে, আগামী ক্লাসে আমরা পার্ট 2 আলোচনা করব। তাহলে নাও আমরা আর্দ্রতা নিয়ে কথা বলি। তো আর্দ্রতা বলতে আমরা প্রথমে কিন্তু জলীয় বাষ্প নিয়ে কথা বলবো। আমরা বলবো জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প কাকে বলা হয়? তো জলীয় বাষ্প হলো পানির গ্যাসীয় বা বায়বীয় অবস্থার নামই হচ্ছে জলীয় বাষ্প। লক্ষ্য রাখো যে পানি থাকে, পানির গ্যাসীয় বা বায়বীয় অবস্থাকেই আমরা বলি জলীয় বাষ্প। তো আমাদের চারিপাশে দেখো বায়ুতে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পটা 2 প্রক্রিয়ায় হয়। একটা হচ্ছে বাষ্পায়ন প্রক্রিয়ায় জলীয় বাষ্প হয়, আর একটা হচ্ছে স্ফুটন প্রক্রিয়ায় জলীয় বাষ্প হয়। তো দেখো বাষ্পায়ন প্রক্রিয়ায় জলীয় বাষ্প আমাদের কিভাবে হয়। তুমি মনে করো যে একটা পাত্রে, এই যে পাত্র, এই পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ আছে। অর্থাৎ তরল পদার্থ বলতে যেহেতু আমরা জলীয় বাষ্প নিয়ে আলোচনা করছি, এখানে কিন্তু আমরা পানিকেই বোঝাচ্ছি। তো এই পাত্রে কিছু পরিমাণ পানি আছে। এখন দেখো এই পানিটাকে যদি রেখে দিয়ে 2 দিন পর যদি আসি, তাহলে আমরা কি দেখব? যে পাত্রের পানিটা কিছু পরিমাণ কমে গিয়েছে, তাই না? তো পাত্রের পানির পরিমাণ কমে যাওয়ার কারণটা কি? এখান থেকে পানিটা কি হয়েছে? বাষ্পে পরিণত হয়েছে, তাই না? তো দেখো বাষ্পায়ন হয় তরলের যে কোনো তাপমাত্রায় শুধুমাত্র এই যে আমরা পানিটা দেখতে পাচ্ছি, এই পানির লেয়ারের উপরের পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠ থেকে পানি যে বায়বীয় অবস্থা অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, তাকে আমরা বলি বাষ্পায়ন। আবারও লক্ষ্য রাখো, এই বাষ্পায়নটা হয় যে কোনো তাপমাত্রায় হয়। আর এই পানিটার উপরিতল থেকে শুধুমাত্র এই যে আমরা এই লেয়ারটা দেখতে পাচ্ছি, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ার থেকে উপরিতল থেকে পানি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পায়ন। ঠিক আছে? তো ঘটনাটা কেন ঘটে দেখো, যে এই যে পাত্রে পানি আছে আর পাত্রের চারিপাশে পরিবেশ অর্থাৎ বায়ুর একটা তাপমাত্রা থাকে। তো এই যে উপরের পৃষ্ঠটার পানিটা বায়ু থেকে তাপ গ্রহণ করার ফলে তাদের গৃহীত তাপ যখন সুপ্ত তাপের সমান হয়, তখন সে কি হয়? উপরের লেয়ার থেকে পানিগুলো বাষ্পে পরিণত হয়। সুতরাং এই প্রক্রিয়াটাই হলো বাষ্পায়ন। এখন দেখো স্ফুটন হয় কি? স্ফুটন যে কোনো তাপমাত্রায় হয় না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু স্ফুটন হয়। যেমন আমরা জানি যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কি হয়? পানিকে যখন আমরা তাপ দিই তখন পানির তাপমাত্রা বেড়ে যখন 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পৌঁছে তখন পানিটা কি হয়? ফুটতে শুরু করে, তাই না? তো দেখো স্ফুটনটা হলো আমরা যে কোনো তাপমাত্রায় না, তুমি নিচ থেকে ধরো এখানে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার ফলে এই পানিটার তাপমাত্রা বাড়তে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে তখন কি হয়? পানিটা টকবক করে, অর্থাৎ ফুটতে শুরু করে। তাহলে এখানে দেখো একটা মৌলিক পার্থক্য হচ্ছে, বাষ্পায়নে আমরা দেখলাম শুধুমাত্র উপরিতল থেকে পানিগুলো বাষ্পে পরিণত হচ্ছে, আর এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু উপরিতল থেকে না, এই পানির সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তাই না? তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি পানির সমস্ত অংশ থেকে বাষ্পে পরিণত হয় তাহলে তাকে আমরা বলি স্ফুটন। তাহলে এই মূলত আমাদের বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে সম্পর্ক। তাহলে বাষ্প কি আমরা বললাম? বাষ্প হচ্ছে পানির গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এই জলীয় বাষ্পটা মূলত আমরা পাচ্ছি বাষ্পায়ন এবং স্ফুটন এই প্রক্রিয়ার মাধ্যমে। আশা করি তোমরা জলীয় বাষ্প কি, জলীয় বাষ্প কেমন করে আমাদের এখানে আসে, এটা আমরা ক্লিয়ার হলাম। এখন দেখো, এখন আমরা আর্দ্রতা নিয়ে কথা বলি।
আর্দ্রতাটা হলো কোনো স্থানের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। আমি আবারও বলছি, কোনো একটা নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। ধরো আমার এই ক্লাসরুম, এই ক্লাসরুমে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। তো শীতকালে কি হয়, শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ঠিক আছে। আবার কি হয়, আবার হচ্ছে তোমার বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তো তাহলে আমরা বলবো যে শীতকালে বায়ুটা শুষ্ক আর বর্ষাকালের বায়ুটা কি বেশি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। তাহলে বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে বর্ষাকালে বায়ুটা কেমন থাকে, আর্দ্র থাকে। তাহলে মূলত আমাদের আর্দ্রতা বলতে বোঝায় কোনো স্থানের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটা দ্বারা আমরা আর্দ্রতাটা পরিমাপ করি। তো আর্দ্রতাকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। আর্দ্রতা মূলত দুই প্রকার, একটি হলো পরম আর্দ্রতা আর একটি হলো আপেক্ষিক আর্দ্রতা। তো দেখো, আর্দ্রতা দুই ধরনের, একটা পরম আর্দ্রতা আর একটা আপেক্ষিক আর্দ্রতা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস কিন্তু আর্দ্রতার উপরে, আর্দ্রতা নিয়ে আলোচনা করব। তো আমরা পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করব এবং আমাদের এই বিষয়গুলোর ওপর বোর্ড কোশ্চেনগুলো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। তো আমরা এই দুই ধরনের আর্দ্রতা বোঝার জন্যে, তুমি মনে করো আমার একটা আবদ্ধ ঘর, মানে তুমি ধরো যে আমার এই ক্লাসরুমটা নিয়ে আমি আলোচনা করছি, যে ঘরটা আবদ্ধ আছে। তো দেখো চিত্রে, মনে করো এই যে এটা আমার এই ক্লাসরুম, এটা একটা আবদ্ধ ঘর। তো আমার এই আবদ্ধ ঘরের অবশ্যই একটা নির্দিষ্ট আয়তন আছে, তাই না? তো এর আয়তনকে আমি বললাম, তার আয়তনকে বললাম ভি ইজ ইকাল টু ধরো 5 মিটার কিউব। আমার এই ঘরের আয়তন হচ্ছে 5 মিটার কিউব। আর আমার এই ঘরের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার আছে, তাই না? তো ধরো এখন আমার এই ঘরের তাপমাত্রা হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস। তো এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিটার কিউব আয়তনে আমাদের ক্লাসরুমটাতে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, তাই না? তো আমি ধরে নিলাম এখানে আমাদের জলীয় বাষ্প রয়েছে ধরো 60 কেজি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, যাকে আমি স্মল এম দ্বারা সূচিত করলাম। তাহলে আবারও লক্ষ্য রাখো, আমাদের ক্লাসরুমের আয়তন হচ্ছে 5 মিটার কিউব, টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস এবং তাই এই ঘরের মধ্যে 60 কেজি জলীয় বাষ্প রয়েছে। তো আমরা এখন দেখব এই ঘরটার পরম আর্দ্রতা কত, আমাদের এই ঘরটার পরম আর্দ্রতাটা কত। তো পরম আর্দ্রতাটা হয় একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পরম আর্দ্রতা পাই। তাহলে পরম আর্দ্রতার আমাদের সংখ্যাটাই এরকম যে কোনো স্থানে একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তাকে বলা হয় সেই স্থানের পরম আর্দ্রতা। তো আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমাদের ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটার আয়তন 5 মিটার কিউব এবং এখানে জলীয় বাষ্প রয়েছে 60 কেজি। তাহলে 5 মিটার কিউব আয়তনে জলীয় বাষ্প 60 কেজি। আমরা একটু ঐকিক নিয়মে হিসাবটা করার চেষ্টা করি যে 5 মিটার কিউব আয়তনে জলীয় বাষ্প রয়েছে কত, 60 কেজি। অতএব একক আয়তনে অর্থাৎ 1 মিটার কিউব আয়তনে জলীয় বাষ্প রয়েছে কি হবে, 60 কেজি ডিভাইডেড বাই 5 মিটার কিউব, 5 বারাং 60 অর্থাৎ 12 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা কি বের করলাম, আমরা বের করলাম শুধুমাত্র আমাদের এই ক্লাসরুমটার একক আয়তনের অর্থাৎ 1 ঘনমিটার আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। তাহলে এই যে 12 কেজি পার মিটার কিউব, এটাই হলো আমাদের ক্লাসরুমের পরম আর্দ্রতা, ঠিক আছে। তাহলে পরম আর্দ্রতাকে আমরা কি করলাম, যে পরিমাণ জলীয় বাষ্প রুমে রয়েছে তাকে কি রুমটার আয়তন দ্বারা আমরা শুধু ভাগ করেছি। তাহলে আমরা যদি পরম আর্দ্রতার একটা আমরা সমীকরণ হিসাবে লিখি তাহলে অবশ্যই আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে পরম আর্দ্রতা
পরম আর্দ্রতা ইজিক্যাল টু ওপরে কি 60 কেজি মানে ভর, তাকে আমরা বলছি স্মল এম, বাই নিচে কি 5 মিটার কিউব আয়তন, অর্থাৎ আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা পরম আর্দ্রতাকে ওই রুমে অর্থাৎ ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই স্থানটা অর্থাৎ আমাদের রুমটার আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে সেই স্থানের আমরা পরম আর্দ্রতাটা বের করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের পরম আর্দ্রতা। এই হিসাব মতে আমরা যে কোনো জায়গার আয়তন এবং সেই জায়গাতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, অবশ্য আবদ্ধ জায়গা, সেই জায়গাতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটা যদি আমরা জানতে পাই, তাহলে সেই স্থানের পরম আর্দ্রতাটা আমরা অবশ্যই বের করতে পারি। এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আমরা এখন কথা বলবো। আপেক্ষিক আর্দ্রতা, আমরা আর্দ্রতা বলতে সাধারণত আপেক্ষিক আর্দ্রতাটাই হিসাব করি। যখনই কোনো স্থানের তাপমাত্রা এবং আর্দ্রতার কথা বলা হয়, তখন সেই আর্দ্রতাটা অবশ্যই আপেক্ষিক আর্দ্রতা হয়। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতাটা কি। আপেক্ষিক আর্দ্রতাটা হলো, যেমন আমাদের এই যে রুমটা দেখতে পাচ্ছি, এই রুমে এই 5 মিটার কিউব আয়তনে অর্থাৎ নির্দিষ্ট আয়তনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে আমাদের কি 60 কেজি জলীয় বাষ্প রয়েছে। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই তাপমাত্রায় কোনো স্থানের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, তার অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তুমি আবারও দেখো, আমি এই আপেক্ষিক আর্দ্রতার সংখ্যাটা কিন্তু ভর হিসাবে দিলাম। এখানে কিন্তু চাপ হিসাবে আপেক্ষিক আর্দ্রতার সংখ্যাটা দেওয়া যায়, যেটা আমরা আমাদের আজকের পার্ট 1 ক্লাস, পার্ট 2 ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে আপেক্ষিক আর্দ্রতাটা আমরা কি বলছি, আমাদের এই রুমে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং এই যে এই তাপমাত্রায় এই রুমটার সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত, তার অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লক্ষ্য রাখো, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিটার কিউব আয়তনের এই আমার ক্লাসরুমটার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট পরিমাণ, সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু থাকে। যদি তাপমাত্রা বেড়ে যায়, আমার রুমটা যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে কিন্তু এই রুমটার সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা একটু অবশ্যই নোট করো। হ্যাঁ, তোমরা নোট করো। তা আমি কি লিখছি, যে তাপমাত্রা বাড়লে কোন স্থানের নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। লক্ষ্য রাখো, আমরা কি লিখলাম, তাপমাত্রা বাড়লে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। এখন ঘটনাটা কেন হয় দেখো, আমার এই রুমের একটা জলীয় বাষ্প একটা নির্দিষ্ট গ্যাপে বায়ুর নির্দিষ্ট গ্যাপে জলীয় বাষ্প রয়েছে। এখন যখন তাপমাত্রাটা বেড়ে যায়, তখন আমরা কি জানি, অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, তাই না? তাহলে জলীয় বাষ্পগুলো কি হয়, অনেক দূরে চলে যায়, অর্থাৎ অনেক গ্যাপের সৃষ্টি হয়। সেই গ্যাপে কি আরও বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাই আমরা লিখেছি, তাপমাত্রা বাড়লে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। আবারও কি তার উল্টাটা, তাপমাত্রা যদি কমানো হয়, তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ু নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হবে, কমে যাবে, তাই না? তোমরা সেটাও কিন্তু লিখে রাখো, যে তাপমাত্রা কমালে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হয়, কমে যায়। তাহলে এখন দেখো, আপেক্ষিক আর্দ্রতা আমরা বলছি, আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত আর বলি আমরা, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা বললাম কি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, অর্থাৎ আমার এই ক্লাসরুমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস
এখানে জলীয় বাষ্প আছে কি রুমের মধ্যে 60 কেজি জলীয় বাষ্প আছে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের স্মল এম ডিভাইডেড বাই এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তো আমি এখানে লিখলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আমরা এটা লিখলাম যে সর্বোচ্চ সে জলীয় বাষ্প ধারণ করতে পারে 80 কেজি। তুমি মনে করো আমাদের হিসাবের সুবিধার্থে যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হলো 80 ডিগ্রি, যাকে আমরা বলি যে ক্যাপিটাল এম বলি। হিসাবের সুবিধার্থে আমরা ক্যাপিটাল এম বললাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতাটা আমরা বললাম এই রুমে যে পরিমাণ জলীয় বাষ্প আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অর্থাৎ স্মল এম, এই দুটার অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত কি করা হয়, শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি ইকুয়েশনে বসাই, ওপরে হচ্ছে 60 কেজি আর নিচে হচ্ছে কত, এই যে 80 ইন্টু 100%। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 60 ইন্টু 100 ডিভাইডেড বাই 80, তাহলে আছে 75 কি পার্সেন্ট। তাহলে আমাদের এই রুমটার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 75%। ঠিক আছে, আশা করি আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এখানে ছোট্ট করে লিখে রাখি আপেক্ষিক আর্দ্রতা আর পেলাম আমরা 75%। আবারও দেখো, তোমরা একটু চিত্রের দিকে ভালোভাবে লক্ষ্য রাখো। আমি কয়েকটা তোমাদেরকে রুমের টেম্পারেচার সহ বোঝাচ্ছি, তারপর আমি ডিটেলসে আরও আলোচনা করছি। আবারও দেখো এখানে যে আমাদের ওই একই রুমের কথা বলছি, আমাদের ক্লাসরুমের কথা বলছি। এই ক্লাসরুম যার আয়তন ছিল ভি = 5 মিটার কিউব এবং তাতে ভর ছিল 60 কেজি, জলীয় বাষ্পর ভর ছিল 60 কেজি। এখন আমরা কি করলাম, এখানে টেম্পারেচার আমরা বলছি যে ধরো 26 ডিগ্রি সেলসিয়াস, এই রুমের টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস। তো আগের মতো সব কিছু কিন্তু একই আছে, তাই না? যে রুমের আয়তন ঠিক আছে, রুমের মধ্যে জলীয় বাষ্প ঠিক আছে, তো টেম্পারেচার আমরা শুধু করেছি 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কমানো হয়েছে। তো লক্ষ্য রাখো, তো তাপমাত্রা আমরা একটু আগে আলোচনা করলাম, তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাপমাত্রা কমানো হলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, তাই না? তাহলে এই যে প্রথম আমার এই কোয়াচিত্রে, আমরা একে বলি কোয়াচিত্র, এই কোয়াচিত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করেছিল কত, 80 কেজি। আর এই ক্ষচিত্রে আমাদের যেহেতু তাপমাত্রা কমানো হয়েছে, সুতরাং সর্বোচ্চ জলীয় বাষ্প আমি লিখলাম ধারণ ক্ষমতা কি হবে, কমে যাবে, তাই না? তো এখন ধরো তুমি সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ধরলাম কমে 70 কেজি, যাকে আমরা কি বলছি স্মল এম, 70 কেজি। তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষচিত্রের ক্ষেত্রে আমরা আবারও কিন্তু পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতাটা বের করব। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে পরম আর্দ্রতা কি করে বের করলাম, যে পরিমাণ জলীয় বাষ্প আছে আর তার আয়তন কত সেটার কিন্তু ভাগ করেছি আমরা, তাই না? তাহলে এখানে এই রুমে কিন্তু সে চেঞ্জ হয়নি, একই পরিমাণ জলীয় বাষ্প আছে রুমটাতে আর আয়তন কিন্তু একই, সুতরাং সেই রুমের পরম আর্দ্রতা কিন্তু চেঞ্জ হবে না। আমরা পরম আর্দ্রতা হিসাব করলে এই যে এখানে দেখো, হিসাব করলে আমরা কত পেয়েছিলাম, আমরা এখানে পেয়েছিলাম 5 × 60 12 কেজি পার মিটার কিউব। তাহলে এখানেও আমাদের পরম আর্দ্রতা হবে 12 কেজি পার মিটার কিউব, অর্থাৎ পরম আর্দ্রতাটা কিন্তু টেম্পারেচারের উপর নির্ভর করে না, সে নির্ভর করে সেই রুমটার আয়তন কত এবং সেই রুমে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, সেই হিসাবে একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাই হচ্ছে তার পরম আর্দ্রতা। তাহলে এখানেও পরম আর্দ্রতা 12 কেজি পার মিটার কিউব, এখানেও কিন্তু পরম আর্দ্রতা 12 কেজি পার মিটার কিউব।
কিন্তু আপেক্ষিক আর্দ্রতাতে আমরা বলেছি কি এখানে তাপমাত্রার উপর ভেরি করে, নির্দিষ্ট তাপমাত্রাই বলেছি, তাই না? তাহলে এখানে আবার আমরা আগের মতো আপেক্ষিক আর্দ্রতাটা বের করি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা ইজিক্যাল টু কি বলেছিলাম, যে কোনো নির্দিষ্ট আয়তন অর্থাৎ আমাদের ক্লাসরুমের বাড়িতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে অর্থাৎ কত, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হিসাব করেছিলাম কি যে পরিমাণ জলীয় বাষ্প আছে অর্থাৎ কত 60 কেজি, আর এখানে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 70 কেজি, তার অনুপাত, তাই না, গুণিত 100%। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 60 × 100 ডিভাইডেড বাই 70 ইজিক্যাল টু 85.71। তো আমি এটা মিশিয়ে দিয়ে লিখি যে এখানে পেলাম 85.71%। তাহলে আমরা এই পরিমাণ এই রুমটার আপেক্ষিক আর্দ্রতা এখন এটা। তো লক্ষ্য রাখো, যত তাপমাত্রা আমরা কমাইছি 30 থেকে 26 করেছি, এখানে আর্দ্রতা ছিল 75%, এখানে আর্দ্রতা হয়েছে 75.71%। অর্থাৎ তাপমাত্রা কমানোর ফলে ওই আমার এই ক্লাসরুমের বায়ুটা কি হচ্ছে আরও বেশি পরিমাণে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, তাই না, তাপমাত্রা কমানোর ফলে। এখন তুমি দুইটা চিত্র দেখলা, আরেকটা চিত্র দেখো গ, আমি একে গ বলছি। আবারও দেখো যে আমাদের ওই একই ক্লাসরুম যার আয়তন V = 5 মিটার কিউব, আর এখানে জলীয় বাষ্প আছে কত 60 কেজি। আর এবার তাপমাত্রা আমরা বলছি এই রুমের তাপমাত্রা এখন ধরো যে 22 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো আবারও তাপমাত্রা আমরা কমাইছি 30 থেকে 26 থেকে 22। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে তা অবশ্যই ওই 26 ডিগ্রির চেয়ে কম। এখানে আমরা ধরলাম যে M = 70, এবার ধরি আমরা ওটা 70 ছিল, এটা হচ্ছে 60 কেজি, এটা আমরা ধরলাম যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাহলে আবারও আমরা কি পরম আর্দ্রতা বের করি, পরম আর্দ্রতা কি হবে, পরম আর্দ্রতা সেম থাকবে, তাই না, কারণ জলীয় বাষ্পের ভর নির্দিষ্ট আছে, আয়তনও নির্দিষ্ট আছে, যেহেতু পরম আর্দ্রতা তাপমাত্রার উপর নির্ভর করে না, তাহলে পরম আর্দ্রতা আগের মতোই আমাদের 12 কেজি পার মিটার কিউব। এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা আর ইজিক্যাল টু আপেক্ষিক আর্দ্রতা কি ওই রুমে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার অনুপাত। তাহলে আমরা দেখছি এই যে এই রুমে জলীয় বাষ্প আছে কত 60 কেজি, আর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত 60 × 100%। তাহলে কি হবে 60 কাটা, তাহলে এখানে হলো আমাদের 100%। তাহলে এখানে আমরা লিখছি যে 100%। তাহলে আমরা এই রুমটার ক্ষেত্রে দেখতে পেলাম আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আমাদের 100%, তাই না। তো আমরা আরেকটা একটু ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার আবারও আমাদের সেই রুমটার কথাই বলছি যার আয়তন হচ্ছে 5 মিটার কিউব, এখানে জলীয় বাষ্প আছে হচ্ছে 60 কেজি। এবার তাপমাত্রা আমি বললাম যে ধরো 16 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারটা হচ্ছে আমাদের 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হবে আরও কমে যাবে, তাই না। এখানে আমরা যেমন দেখছি যে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 60 কেজি, তাহলে এখানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও কমে যাবে। ধরো সেটাই M = আমরা ধরি সেটা হবে 50 কেজি আমরা ধরি 50 কেজি। এখন দেখো আবারও বের করি আমরা এই রুমটার এখন পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা বের করি। তাহলে পরম আর্দ্রতা = কি হবে, একই হবে, তাই না, আবারও একই হবে, সে ভরকে আয়তন দ্বারা আমরা ভাগ করব অর্থাৎ 12 কেজি পার মিটার কিউব।
এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা আর ইজিক্যাল টু, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য রাখো। তাহলে আপেক্ষিক আর্দ্রতাটা কী করে বের করছি, ওই রুমে ওই তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে অর্থাৎ 60 কেজি, 60 কেজি এবং ওই তাপমাত্রায় সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার অনুপাত, তাই না? তাহলে তুমি বলবা কি সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 50, তাহলে কি তুমি এখানে 50 দেবা, তাই না? তাহলে 50। তো এখানে আমাদের একটা ভুল দাঁড়ায়, লক্ষ্য রাখো। আমরা এই তিনটা ক খ গ চিত্রে যেভাবে আপেক্ষিক আর্দ্রতাটা বের করলাম সেই হিসাবে কিন্তু এটা হওয়ার কথা ছিল যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে আর যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। এখন তুমি একটু লক্ষ্য রাখো তো যে এই 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 কেজি জলীয় বাষ্পতে সে ধারণ করতে পারে, অর্থাৎ সে খেতে পারে, কিন্তু এখানে জলীয় বাষ্প আছে কত, 60 কেজি, অর্থাৎ সে 50 কেজি খায় কিন্তু দেয়া হয়েছে তাকে 60 কেজি। তাহলে কি 60 কেজি খেতে পারবে না? অবশ্যই পারবে না। অর্থাৎ এই স্থানের বায়ুর, এই রুমের বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 50 কেজি, আছে 60 কেজি, তাহলে কি হবে, সে সব খেতে পারবে না। সে 10 কেজি জলীয় বাষ্প, সে কি হবে, নিচে কটুক 10 কেজি জলীয় বাষ্প সে শিশির আকারে কিন্তু ছেড়ে দিবে, অর্থাৎ মাটিতে পড়ে যাবে। তাহলে যদি মাটিতে পড়ে তাহলে এই বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকলো, এখন কিন্তু এই বায়ুতে 60 কেজি আর জলীয় বাষ্প থাকছে না, বায়ুতে ঠিক 10 কেজি পড়ার পরে শিশির আকারে 50 কেজি জলীয় বাষ্প থাকছে। কারণ আপেক্ষিক আর্দ্রতাটাই হচ্ছে যে ওই স্থানের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, আসলেই ছিল 60 কেজি কিন্তু ধারণ ক্ষমতা যে 50 কেজি, তাই 10 কেজি পড়ার পরে 50 কেজি পরিমাণ জলীয় বাষ্প আছে। তাহলে এখানে 60 হবে না, এখানে হবে 50, আর নিচে হবে কি ওই 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা অর্থাৎ 50 গুণিত 100%। তাহলে কাটলে কি হবে, আমাদের আপেক্ষিক আর্দ্রতা এখানে হবে কত, 100%, 100%। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আমাদের এই ক্লাসরুম নিয়ে আলোচনা করছিলাম, একটা আবদ্ধ রুম নিয়ে আলোচনা করেছিলাম। তো এই আবদ্ধ রুমের আমরা কিন্তু 4টা অপশান দেখালাম, ক, খ, গ, ঘ। তো এখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারি। তো দেখো সিদ্ধান্ত কি উপনীত হতে পারি, এই যে ক এবং ঘ দুই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে জলীয় বাষ্প 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ করতে পারে 80 কেজি, এই রুমের মধ্যে আছে জলীয় বাষ্প 60 কেজি, অর্থাৎ খেতে পারে 80 কেজি, দেয়া হয়েছে 60 কেজি। তাহলে কি হবে, তার পেট পরিপূর্ণ হবে, সে তৃপ্ত হবে না, সে কিন্তু সে টোটাল পরিপূর্ণ হবে না, অর্থাৎ সে এই অবস্থায় অসম্পৃক্ত থাকবে। এই স্থানের বায়ুটা এই 60 কেজি জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত অবস্থায় থাকবে। আবার খ চিত্র দেখো, সে খেতে পারে 70 কেজি, দেয়া হয়েছে 60 কেজি, তাহলে সে এখানেও কি, সে এখানেও কিন্তু অসম্পৃক্ত অবস্থায় আছে, কারণ আরও 10 কেজি পরিমাণ জলীয় বাষ্প নিতে পারবে, খেতে পারবে, তাই না? তাহলে এই দুই ক এবং ক্ষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এই ক্লাসরুমের বায়ুটা জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত আছে, রাইট? আর এই অসম্পৃক্ত জলীয় বাষ্প এই রুমটাতে যে চাপ দিবে তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প চাপ। আমি আবারও বলছি, এই দুই অবস্থায় দেখতে পাচ্ছি জলীয় বাষ্প দ্বারা আমাদের ক্লাসরুম অসম্পৃক্ত অবস্থায় আছে। এই অসম্পৃক্ত জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প চাপ, রাইট? এখন তুমি গতে চলে আসো, গতে আছে কত, 60 কেজি রুমের মধ্যে জলীয় বাষ্প, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করতে পারে কত, 60 কেজি, খেতে পারে 60 কেজি, দেয়া হয়েছে 60 কেজি, তাহলে কি সে অসম্পৃক্ত না? অসম্পৃক্ত না, সে এখন সম্পৃক্ত হয়েছে। আবার এখানে দেখো ঘতে সে খেতে পারে কত, 50 কেজি, আছে কত, 60 কেজি, কিন্তু 60 কেজি নাই বায়ুতে, 10 কেজি কি শিশির আকারে জমা হয়েছে, আছে 50 কেজি। তাহলে এই স্থানের বায়ুটাও আমাদের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। তাহলে দুই ক্ষেত্রে দেখলাম জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত, আর এই দুই ক্ষেত্রে দেখলাম জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। আর এই যে সম্পৃক্ত বাষ্পটা
যে চাপ দিবে তাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, আমি আবারও বলছি, এই যে দেখতে পাচ্ছি আমরা সম্পৃক্ত বাষ্পরুমে এই বাষ্পটা যে চাপ দেয় তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। অবশ্যই সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি। এবং সম্পৃক্ত অবস্থায় ধরো আমার এই রুমটা জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত আছে, সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পটা যে চাপ দিবে সে চাপটা কিন্তু সর্বাধিক হয়। ঠিক আছে, আবারও দেখো ক এবং খ এই দুই ক্ষেত্রে 30 এবং 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 75%, 85.71%, অর্থাৎ 100%-এর কম। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক আর্দ্রতা যদি 100%-এর কম হয় তাহলে সেই স্থানের বায়ুটা জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত অবস্থায় থাকে। আর এখানে দেখো আপেক্ষিক আর্দ্রতা, এখানে আপেক্ষিক আর্দ্রতা 100%, তাহলে 100% আপেক্ষিক আর্দ্রতা হলে সেই স্থানের বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে। আবারও দেখো কি সিদ্ধান্ত নিতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত হয়েছে। তাহলে তাপমাত্রা কমানোর ফলে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু কি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত করা যায়। ঠিক আছে, আবারও উল্টা করে বলতে পারি তাপমাত্রা বাড়ালে ওই আয়তনের বায়ু ওই স্থানের জলীয় বাষ্প দ্বারা কি হয়, এই যে অবস্থায় অসম্পৃক্ত অবস্থায় পরিণত হয়। ঠিক আছে, এখানে একটু নজর দাও সুপ্রিয় শিক্ষার্থী যে 30 ডিগ্রি, 26 ডিগ্রি, 22 ডিগ্রি, যখনই 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনা হয়েছে তখনই কিন্তু জলীয় বাষ্প দ্বারা এই রুমের বায়ুটা সম্পৃক্ত হয়েছে। সুতরাং এই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা তোমাদের জন্য, শিশিরাঙ্ক কাকে বলে। তাহলে আমরা বলবো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে বলবো শিশিরাঙ্ক। এখানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। বা তুমি উল্টা করে বলতে পারো যে 30 ডিগ্রি, 26 ডিগ্রি, 22 ডিগ্রি, যখনই 22 ডিগ্রি তখনই সম্পৃক্ত, অর্থাৎ এই অবস্থায় কি হয়েছে সম্পৃক্ত, অর্থাৎ শিশির পড়তে শুরু করেছে। যখনই শিশির জমা হতে শুরু করবে যেই তাপমাত্রায় সেই তাপমাত্রাকে আমরা বলবো শিশিরাঙ্ক। তো এখান থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এই ধরনের হয়, ধরো কোনো একটা স্থানের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 22 ডিগ্রি সেলসিয়াস, কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ কি? তাহলে দেখো এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এই ক্লাসরুমটা বায়ুটা জলীয় বাষ্প দ্বারা কি অবস্থায় ছিল, অসম্পৃক্ত অবস্থায় ছিল। যখন তাপমাত্রা কমিয়ে আমি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনেছি তখন এই স্থানের বায়ুটা এই পরিমাণ তার মধ্যে আবদ্ধ বায়ু জলীয় বাষ্প দ্বারাই সে কি হয়েছে, সম্পৃক্ত অবস্থায় পরিণত হয়েছে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আর্দ্রতা নিয়ে আলোচনা করলাম পার্ট 1। সেখানে আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা এইসব নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে ক্লাস আমাদের পার্ট 2 হবে এবং সেখানে গাণিতিক সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসে তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে তো আমার এই স্ক্রিনে দেখানো নম্বরে অথবা আমার মেসেঞ্জারের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধানের করার জন্যে। তো আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।